বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রাম মধুপুর। সবুজে ঘেরা এই গ্রামের ঠিক মাঝখানে, যেখানে মাটির রাস্তাটি পিচ ঢালা পথের সাথে মিশেছে, সেখানেই ছিল ছোট্ট একটি টিনের দোকান। দোকানের নাম আল আমিন স্টোর। দোকানের মালিক রহমান আলী, বয়স ৩৫-এর কোঠায়, মুখে চাপ দাড়ি, পরনে সবসময় ধবধবে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। রহমান আলী ছিলেন গ্রামের সেই গুটি কয়েক মানুষের একজন যাদের দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে যায়। রহমান আলীর দোকানটি খুব একটা বড় ছিল না। কাঠের তাকগুলোতে সাজানো থাকতো ডাল, চাল, তেল আর নিত্য প্রয়োজনীয় সদাই। কিন্তু এই ছোট্ট দোকানটিতে বরকত ছিল অপরিসীম। তিনি কখনো ওজনে কম দিতেন না, খাদ্যে ভেজাল মেশাতেন না। তার ব্যবসার নীতি ছিল বড় অদ্ভুত। জিনিসের গায়ে যে দাম লেখা থাকত, তিনি ঠিক সেটাই রাখতেন। গ্রামের গরিব মানুষেরা তার কাছে এসে নির্ভয়ে বাকিতে সদাই নিত। কেউ যদি এসে বলতো, রহমান ভাই, বাচ্চার দুধ কেনার টাকা নেই, রহমান আলী মুচকি হেসে দুধের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলতেন, চাচা নিয়ে যান, টাকা যখন হবে তখন দেবেন। রিজিকের মালিক তো আল্লাহ। তার স্ত্রী আয়েশা খাতুন মাঝে মাঝে চিন্তিত হয়ে বলতেন, হোগো, তুমি যেভাবে মানুষকে বাকি দাও, আমাদের সংসার চলবে কি করে? ছেলেটার মাদ্রাসার বেতন, মেয়েটার স্কুলের খরচ, সব তো এই দোকানের ওপর। রহমান আলী স্ত্রীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলতেন, আয়েশা, আমি তো মানুষের সাথে ব্যবসা করছি না, আমি ব্যবসা করছি আমার রবের সাথে। আমি বান্দার প্রয়োজন মেটাবো আর আল্লাহ আমার প্রয়োজন মেটাবেন। সত্যিই তাই হতো। মাস শেষে রহমান আলীর সংসারে কোনো অভাব থাকত না। তার ছোট্ট কুড়ে ঘরটি ছিল জান্নাতের টুকরোর মতো প্রশান্তিময়। কিন্তু সুখের আকাশে কালো মেঘ জমতে বেশি সময় লাগে না। গ্রামের চিত্র হঠাৎ বদলাতে শুরু করল। বিদেশ থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে গ্রামে ফিরলেন করিম উদ্দিন। নামের আগে এখন হাজি টাইটেল যুক্ত হয়েছে, যদিও হজের শিক্ষা তার জীবনে বিন্দুমাত্র ছিল না। হাজি করিম ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং লোভী। তিনি চাইলেন গ্রামের পুরো বাজার এবং অর্থনীতি তার নিয়ন্ত্রণে থাকবে। বাজারের একপাশে তিনি বিশাল জায়গা কিনে গড়ে তুললেন করিম ট্রেডার্স। তার সিমেন্ট আর রডের বড় বড় ট্রাক ঢোকানোর জন্য রাস্তা প্রশস্ত করা দরকার ছিল, আর সেই রাস্তার ঠিক মাঝখানে কাঁটার মতো বিঁধেছিল রহমান আলীর ছোট্ট দোকানটি। হাজি করিম তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে রহমান আলীর দোকানে এলেন। তাচ্ছিল্যের সুরে তিনি বললেন, রহমান, তোর এই ভাঙাচোরা মুদির দোকানটা তো বেশ পুরনো হয়ে গেছে রে, আমার গোডাউনের ভিউ নষ্ট করছে। শোন, আমি তোকে বাজার মূল্যের চেয়ে ডবল টাকা দিচ্ছি, দোকানটা আমাকে লিখে দে, তুই অন্য কোথাও গিয়ে বস। রহমান আলীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই দোকান তার বাবার স্মৃতি, তার হালাল রিজিকের উৎস। তিনি বিনীত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হাজি সাহেব, টাকার লোভ আমাকে দেখাবেন না। এই জমি আমার বাপদাদার আমানত, আর আমি তো কারো ক্ষতি করছি না। আমি এই দোকান বিক্রি করব না। সবার সামনে এক সামান্য দোকানদারের এই প্রত্যাখ্যান হাজি করিমের ইগোতে আঘাত করল। তার চোখে জ্বলে উঠল অপমানের আগুন। তিনি দাঁত কিরমির করে বললেন, রহমান, আমি চাইলে এই পুরো বাজার কিনে নিতে পারি। ভালোই ভালোই বলছি, সরে যা, নইলে এমনভাবে সরাবো তখন এই টাকাটাও পাবি না, দোকানও পাবি না। হাজি করিমের সেই হুমকি যে এত দ্রুত বাস্তবে রূপ নেবে তা রহমান আলী কল্পনাও করেননি। পরের সপ্তাহ থেকেই শুরু হলো এক জঘন্য ষড়যন্ত্র। হঠাৎ করেই গ্রামের মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ বলল, রহমান আলীর তেলের ড্রামে নাকি মরা ইঁদুর পাওয়া গেছে। কেউ বলল, সে ওজনে কারচুপি করে। যে মানুষটি ২০ বছর ধরে সততার সাথে ব্যবসা করেছেন, আজ তাকেই চোর অপবাদ দেওয়া হলো। একদিন সকালে রহমান আলী দোকান খুলতেই দেখলেন দোকানের সামনে পুলিশ, বাজার কমিটির লোকজন এবং হাজি করিম দাঁড়িয়ে আছেন। রহমান আলী কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তার দোকানে তল্লাশি শুরু করল। হঠাৎ এক পুলিশ সদস্য দোকানের পেছনের চালের বস্তার নিচ থেকে কিছু নিষিদ্ধ ভারতীয় পণ্য এবং ভেজাল কসমেটিক্স বের করে আনল। এগুলো রহমান আলীর অজান্তেই রাতের অন্ধকারে কেউ রেখে গিয়েছিল। রহমান আলী চিৎকার করে বললেন, এগুলো আমার না, আল্লাহর কসম, আমি এসবের কিছুই জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু মিথ্যার দাপটের কাছে সত্যের কণ্ঠস্বর চাপা পড়ে গেল। হাজি করিম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বললেন, ছি রহমান, তুই এত নিচে নেমে গেলি? মুখে আল্লাহর নাম আর কাজেই শয়তানি। পুলিশ রহমান আলীকে হাতকড়া পরালো। তাকে টানতে টানতে ভ্যানে তোলা হলো। যাওয়ার সময় রহমান আলী দেখলেন রাস্তার পাশে দাঁড়িয়ে তার ছোট্ট ছেলে ইমরান অঝরে কাঁদছে। বাবার চোখে চোখ পড়তেই ইমরান লজ্জায় মাথা নিচু করে ফেলল। এই দৃশ্যটি রহমান আলীর বুকে তীরের মতো বিঁধল। তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে আল্লাহ, তুমি সব দেখছ, আমি তোমার কাছেই বিচার দিলাম। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে রহমান আলী যখন গ্রামে ফিরলেন, তখন তিনি এক বিধ্বস্ত মানুষ। তার সেই সাজানো আল আমিন স্টোর আর নেই। হাজি করিম টাকার জোরে ও ভুয়া দলিল দিয়ে প্রমাণ করেছে যে জায়গাটি খাস জমি ছিল। আদালতের নির্দেশে দোকানটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন হাজি করিমের গোডাউনের বিশাল তোরণ। রহমান আলীর ঘরটি ঝড়ে পড়া পাখির বাসার মতো নড়বড়ে।
সংসারের জমানো সব টাকা মামলার পেছনে খরচ হয়ে গেছে। গ্রামের যে মানুষগুলো তাকে একসময় সম্মান করত, আজ তারাই তাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। কেউ কেউ আড়ালে বলে, চোরের আবার বড় গলা। এই অপমান সইতে না পেরে রহমান আলী মানসিকভাবে ভেঙে পড়লেন। তিনি বুঝলেন এই গ্রামে থেকে আর মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। মসজিদের ইমাম সাহেব তাকে পরামর্শ দিলেন, বাবা রহমান, আল্লাহর জমিন প্রশস্ত, তুমি ঢাকায় চলে যাও, রিজিক আল্লাহর হাতে। ইমাম সাহেবের এক পরিচিত বড় ব্যবসায়ী ছিলেন ঢাকায়, নাম মোস্তাফিজুর রহমান। ইমাম সাহেব তার কাছে একটি চিঠি লিখে দিলেন। ভোররাতে স্ত্রী ও সন্তানদের কান্না ভেজা চোখে বিদায় জানিয়ে রহমান আলী ঢাকার বাসে উঠলেন। পেছনে ফেলে গেলেন তার জন্মভিটা, তার সুখের স্মৃতি আর এক বুক চাপা কষ্ট। তিনি জানতেন না আল্লাহ তাকে আগুনের পরীক্ষা থেকে বের করে সোনার মতো খাঁটি করার জন্য প্রস্তুত করছেন। ঢাকা শহর ইট পাথরের এক বিশাল জঙ্গল। রহমান আলী মতিঝিল এলাকায় মোস্তাফিজ গ্রুপের অফিসে পৌঁছালেন। এক সময়ের লাখ টাকার মালিক রহমান আলী আজ সেখানে চাকরির জন্য দাঁড়িয়ে। মোস্তাফিজ সাহেব তাকে দেখে বললেন, আমার ব্যবসায় সততার চেয়ে বুদ্ধির দাম বেশি, তবুও ইমাম সাহেবের অনুরোধে আমি আপনাকে রাখছি, তবে অফিসার হিসেবে নয়, পিয়ন হিসেবে। রহমান আলী আলহামদুলিল্লাহ বলে কাজটি মেনে নিলেন। তিনি চা বানাতেন, ফাইলপত্র এগিয়ে দিতেন, অফিস ঝাড়ু দিতেন, কিন্তু তার কাজের মধ্যে এক অদ্ভুত নিষ্ঠা ছিল। তিনি কখনো অফিসের একটি কাগজও ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। 6 মাস পর অফিসে এক বড় ঘটনা ঘটল। ক্যাশ কাউন্টার থেকে 1 লক্ষ টাকা হারিয়ে গেল। সবাই পিয়নদের সন্দেহ করতে লাগল। রহমান আলীকেও তল্লাশি করা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। সেদিন বিকেলে অফিস ছুটির পর রহমান আলী মোস্তাফিজ সাহেবের কক্ষে গিয়ে একটি খাম জমা দিলেন। বললেন, স্যার, সকালে ঝাড়ু দেওয়ার সময় এই খামটি সোফার নিচে পড়েছিল। আমি খুলে দেখিনি, তবে মনে হয় এতে টাকা আছে। মোস্তাফিজ সাহেব খামটি খুলে দেখলেন হারানো সেই 1 লক্ষ টাকা। তিনি অবাক হয়ে বললেন, রহমান, তোমার তো অনেক অভাব, তুমি চাইলে এই টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারতে, কেউ জানত না। রহমান আলী শান্ত হাসিতে বললেন, স্যার, আমি টাকা নিয়ে হয়তো পালাতে পারতাম, কিন্তু আমার রবের কাছ থেকে কোথায় পালাবো? কবরে তো আমাকে একাই যেতে হবে। সেখানে এই হারাম টাকা আমার জন্য সাপ হয়ে অপেক্ষা করবে। রহমান আলীর এই সততা মোস্তাফিজ সাহেবকে মুগ্ধ করল। তিনি তাকে জড়িয়ে ধরলেন। সেই দিন থেকে রহমান আলীর ভাগ্য খুলে গেল। তাকে পিয়ন থেকে সরাসরি গোডাউন ইনচার্জ করা হলো। এরপর ধাপে ধাপে তিনি হলেন কোম্পানির জেনারেল ম্যানেজার। আল্লাহ তাকে হারানো সম্মান সুদে আসলে ফিরিয়ে দিলেন। তিনি ঢাকায় পরিবার নিয়ে এলেন এবং সুখে দিন কাটাতে লাগলেন। অন্যদিকে গ্রামে হাজি করিমের দাপট তখন তুঙ্গে। রহমান আলী গ্রাম ছাড়ার পর তাকে আটকানোর আর কেউ ছিল না। সে সুদেন কারবার শুরু করল, গরিবের জমি দখল করল এবং ভেজাল পণ্যের রমরমা ব্যবসা ফেদে বসল। তার অহংকার আকাশ ছুল। সে প্রায়ই বলতো, দেখেছিস, রহমান সততা দেখিয়ে দেশান্তরী হল, আর আমি বুদ্ধি খাটিয়ে আজ কোটিপতি। হাজি করিম এবার আরও বড় খেলার পরিকল্পনা করল। সে ঢাকার নামকরা মুস্তাফিজ গ্রুপের ডিলারশিপ নেওয়ার স্বপ্ন দেখল। এটি পেলে তার ক্ষমতা আরও বেড়ে যাবে। সে জাল কাগজপত্র তৈরি করে মোস্তাফিজ সাহেবের অফিসে আবেদন পাঠাল। একদিন সকালে মোস্তাফিজ সাহেব রহমান আলীকে ডেকে পাঠালেন। তার হাতে একটা মোটা ফাইল। তিনি বললেন, রহমান, আমাদের কোম্পানির জন্য মধুপুর এলাকার একজন ডিলার নিয়োগ করতে হবে। করিম ট্রেডার্স নামে একটি পার্টি আবেদন করেছে। তুমি তো ওই এলাকারই মানুষ, ফাইলটা একটু দেখো, যদি সব ঠিক থাকে আমরা তাদের সাথেই চুক্তি করব। রহমান আলী ফাইলটি হাতে নিলেন। ফাইলের উপরে বড় অক্ষরে লেখা, প্রোপ্রাইটার আলহাজ করিম উদ্দিন। রহমান আলীর হাতটা কেঁপে উঠল। বুকের ভেতর পুরনো ক্ষতগুলো আবার জেগে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য, পুলিশ তাকে হাতকড়া পরাচ্ছে, তার দোকান ভেঙে ফেলা হচ্ছে। আজ সেই হাজি করিমের ভাগ্য রহমান আলীর কলমের ডগায়। রহমান আলী চাইলে আজ প্রতিশোধ নিতে পারেন। তিনি চাইলেই ফাইল রিজেক্ট করে দিতে পারেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি তার ব্যক্তিগত আবেগকে কবর দিয়ে ফাইলটি খুললেন। রহমান আলী হাজি করিমের ফাইলটি পেশাদারিত্বের সাথে যাচাই করতে শুরু করলেন। তার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া ছিল না, তার উদ্দেশ্য ছিল সত্য উদ্ঘাটন করা। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে তার অভিজ্ঞ চোখ আটকে গেল। তিনি দেখলেন হাজি করিম যে ব্যাংক সচ্ছলতার সনদ বা সলভেন্সি সার্টিফিকেট জমা দিয়েছে তা সম্পূর্ণ ভুয়া। তার ট্রেড লাইসেন্সেও ঘষামাজা করা, এমনকি গোডাউনের ধারণ ক্ষমতা নিয়েও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। হাজি করিম তার স্বভাব বদলায়নি, সে এখনও জালিয়াতি করেই ওপরে উঠতে চায়। মোস্তাফিজ সাহেব জিজ্ঞেস করলেন, কি বুঝলে রহমান, পার্টি কেমন? রহমান আলী ফাইলটা টেবিলের ওপর রাখলেন। মোস্তাফিজ সাহেবের চোখের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমি এই লোকটাকে চিনি, সে আমার গ্রামেরই লোক। সে আমার সাথে কি করেছে সেই ব্যক্তিগত অভিযোগ আমি করব না।
কিন্তু এই ফাইলে যা আছে তা দেখুন। এই ব্যাংকের কাগজগুলো জাল, এই দলিলগুলোও ভুয়া। এই লোকের সাথে ব্যবসা করলে কোম্পানি শুধু টাকাই হারাবে না, আইনি ঝামেলাতেও পড়বে। আপনি চাইলে ব্যাংকে ফোন করে যাচাই করতে পারেন। মোস্তাফিজ সাহেব সাথে সাথে ব্যাংকে ফোন দিলেন। ব্যাংক ম্যানেজার নিশ্চিত করলেন যে ওই স্টেটমেন্টটি ভুয়া। মোস্তাফিজ সাহেবের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, এত বড় সাহস, আমার সাথে জালিয়াতি! আমি এই লোকের বিরুদ্ধে এখনই প্রতারণার মামলা করব। মোস্তাফিজ সাহেবের নির্দেশে কোম্পানির লিগ্যাল টিম দ্রুত ব্যবস্থা নিল। হাজী করিমের জালিয়াতির প্রমাণসহ থানায় অভিযোগ দায়ের করা হলো। ওদিকে হাজী করিম তখন গ্রামে নিজের প্রাসাদের মতো বাড়ির ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। সে স্বপ্ন দেখছিল মোস্তাফিজ গ্রুপের ডিলারশিপ পেলে সে এবার এমপি ইলেকশন করবে। ঠিক সেই সময় তার বাড়ির গেটে সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে থামল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে পুলিশের গাড়ি একসময় হাজী করিমকে প্রোটোকল দিত, আজ সেই পুলিশই তাকে ধরতে এসেছে। পুলিশ অফিসার ঘরে ঢুকে বললেন, হাজী করিমউদ্দিন, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। হাজী করিম চিৎকার করে উঠল, আপনারা জানেন আমি কে? আমি এই এলাকার বাঘ! পুলিশ অফিসার শান্ত গলায় বললেন, বাঘের দিন শেষ, এখন খাঁচায় ঢোকার সময়। হাতকড়া পরিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হলো, গ্রামের মানুষের চোখে ছিল স্বস্তি। এক বৃদ্ধ চাচা বিড়বিড় করে বললেন, আল্লাহর লাঠি বড়ই শক্ত, পড়ে কিন্তু শব্দ হয় না। তদন্তে বেরিয়ে এলো করিমের অপকর্মের পাহাড়। তার গোডাউনে অভিযান চালিয়ে পাওয়া গেল হাজার হাজার বস্তা ভেজাল সার ও সরকারি ত্রাণের চাল। তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো। যে টাকার অহংকারে সে মাটিতে পা ফেলত না, আজ সেই টাকা তার কোনো কাজেই এলো না। তার বাড়ি গাড়ি সব নিলামে উঠল। স্ত্রী সন্তানেরা তাকে ছেড়ে চলে গেল। হাজী করিম হলেন পথের ভিখারি। 6 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে নিঃস্ব করিম ঢাকায় এলো। সে জানতে পেরেছিল তার এই পতনের পেছনে রহমান আলীর রিপোর্ট দায়ী। সে সোজা রহমান আলীর অফিসে গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়ল। হাউ মাউ করে কেঁদে বলল, রহমান, আমাকে মাফ করে দে ভাই। আমি তোর হক নষ্ট করেছি, তোর সম্মান নষ্ট করেছি। আজ আল্লাহ আমাকে রাস্তার ভিখারি বানিয়েছে। তুই মাফ না করলে আমি জাহান্নামে যাব। অফিসের সবাই এই দৃশ্য দেখে অবাক। রহমান আলী নিচু হয়ে করিমকে হাত ধরে তুললেন। তিনি করিমকে জড়িয়ে ধরে বললেন, করিম ভাই, শান্ত হন। আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আমি যদি প্রতিশোধ নিতাম তবে আপনার আর আমার মধ্যে পার্থক্য কি থাকত? আল্লাহ আমাকে ধৈর্য ধরতে বলেছিলেন, আমি ধৈর্য ধরেছি, আর আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন। রহমান আলী করিমকে বললেন, তবে গ্রামের গরিব মানুষের যে হক আপনি নষ্ট করেছেন তা আমি মাফ করতে পারব না। গ্রামে ফিরে যান, মানুষের কাছে ক্ষমা চান। রহমান আলী নিজেও গ্রামে ফিরে এলেন। তিনি তার হালাল উপার্জনের টাকায় বাজারের সেই পুরনো জায়গাটি আবার কিনে নিলেন। সেখানে আর তিনি দোকান দিলেন না, তিনি গড়ে তুললেন একটি এতিমখানা ও মাদ্রাসা। নাম দিলেন আল আমিন এতিমখানা। আর সেই এতিমখানার দেখাশোনা করার দায়িত্ব দিলেন অনুতপ্ত হাজী করিমকে। করিম এখন বাচ্চাদের সেবা করে আর চোখের পানি ফেলে তওবা করে। প্রিয় দর্শক, রহমান আলী ও হাজী করিমের এই গল্প আমাদের 3টি মহৎ শিক্ষা দেয়। 1. সবর। বিপদ যতই আসুক আল্লাহর ওপর বিশ্বাস হারাবেন না। রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। 2. জুলমের পরিণতি। ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাদের দুনিয়াতেই লাঞ্ছিত করেন। 3. ক্ষমা। প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি শক্তিশালী। আল্লাহ আমাদের সবাইকে রহমান আলীর মতো ঈমান এবং ধৈর্য দান করুন। আমিন।